পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আজ রাত 11টায় মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার ব্রাজিল খ্যাত জাপানের সঙ্গে। এ নিয়ে আমরা কথা বলবো পিজে টাইমস বনানী স্পোর্টজন বিশ্বকাপ আড্ডায়। সঙ্গে আছেন ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুৎ। বিদ্যুৎ ভাই, এই যে নকআউট পর্বে জাপান ব্রাজিল ম্যাচ, এই ম্যাচ নিয়ে আপনার ভাবনা কি? দেখুন, জাপান এবং ব্রাজিল, বাংলাদেশের যারা ব্রাজিলিয়ান সমর্থক রয়েছে তাদেরকে একটা মধুর সমস্যায় ফেলেছে আমি মনে করি। জাপান এশিয়ার দেশ এবং জাপান নকআউট পর্ব খেলছে এই বিশ্বকাপে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে। যদিও অস্ট্রেলিয়া এশিয়ার হয়ে তারা বিশ্বকাপে অংশ নিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া তো সম্পূর্ণ আলাদা ভূখণ্ড। আমি যদি সেই জায়গা থেকে বলি তাহলে জাপান এশিয়ার একমাত্র দেশ হিসেবে এবারের বিশ্বকাপে নকআউট পর্ব খেলছে ব্রাজিলের বিপক্ষে। আপনি জানেন যে ব্রাজিলের অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশে, তারা ব্রাজিলকে সাপোর্ট করবে, কিন্তু ব্রাজিলকে সাপোর্ট করার পাশাপাশি এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপান খেলছে ব্রাজিলের বিপক্ষে। আমরা এশিয়ান, সুতরাং সেই দিক থেকে আর বাংলাদেশে জাপানের যে অবদান, জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সেটি তো আমরা সবাই জানি। সেই জায়গা থেকে ব্রাজিলিয়ান সমর্থক বলে না যেভাবে আমরা দেখি না, আমাদের অকৃত্রিম বন্ধু কিন্তু জাপান। সেই জায়গা থেকে আমাদের হৃদয়টা হয়তো ব্রাজিলের দিকে থাকবে, হয়তো আমরা মননে মস্তিষ্কে এশিয়ার কথা চিন্তা করব। সেই জায়গা থেকে আবার জাপানকেও আমরা ভাববো জাপান কেমন করে, সেটা একটা মধুর সমস্যা। আপনি হয়তো মধুর সমস্যা যেভাবে বলছেন যে আমি যারা হচ্ছে ব্রাজিলকে যারা সাপোর্ট করে তারা ব্রাজিলেও সাপোর্ট করবে, আবার হচ্ছে এশিয়ার জন্য তাদের মন পড়বে। আমার মনে হয় এই ঘটনাটি ঘটার চান্স খুবই কম, কারণ আসলে অবদান বা কার জন্য কোন দেশ কি করেছে এর চেয়েও খেলাটা তো আসলে শুধুমাত্র খেলার ছন্দের জায়গা থেকে বিবেচনা হয়। এই দিক থেকে যদি দেখুন, খেলার ছন্দ আপনি যদি বলেন তাহলে দেখবেন যে এশিয়ার ব্রাজিল হিসেবে পরিচিত জাপান, এবং জাপানের খেলার সঙ্গে ব্রাজিলের ফুটবলের একটা যোগসূত্র রয়েছে। এই যে জাপান আজ বিশ্ব ফুটবলের একটা নাম, সেই নামের পেছনে ব্রাজিলের একটা ভূমিকা রয়েছে। সেটা যদি আপনি বলেন কিভাবে, তাহলে আপনি দেখবেন যে 1991 সালে ফ্লামেঙ্গো থেকে ব্রাজিলের সাদা প্লে নামে পরিচিত জিকো জাপানের ক্লাবে তিনি খেলেছেন। জাপানের ক্লাবে খেলেছেন, সেই সময় জাপানের ক্লাব ফুটবল বলতে কিছুই ছিল না। জিকোর পরামর্শে এবং জিকোর অবদান সেখানে আমাকে স্বীকার করতেই হবে। তিনি জাপানের ফুটবল লিগটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যার ফলশ্রুতিতে আজকে জাপানিজ ফুটবল আমরা যেটা দেখি। এবং একসময় তিনি জাপানের কোচও ছিলেন। মোট কথা, জাপানের ফুটবলকে বদলে দেওয়ার অন্যতম কারিগর এই জিকো। সুতরাং ব্রাজিলের প্রতি জাপানের আনুগত্য রয়েছে এবং জাপানের বহু ফুটবলার ব্রাজিলে গিয়ে খেলেন। তো সেই জায়গা থেকে জাপান এবং ব্রাজিল তারা কিন্তু ফুটবলীয় যোগসূত্রে কিন্তু এক সূত্রে কাজ করে। সম্পর্ক কিংবা সম্মান সেটি তো যথাযথ জায়গায় থাকবেই, কিন্তু খেলার ক্ষেত্রে সম্ভবত সমর্থন করার যে বিষয়টি থাকে তখন কোনো একটি পক্ষকে বেছে নিতে হয়, এবং যারা ব্রাজিলকে বেছে নিচ্ছেন তারা জাপানের যতই অবদান থাকুক সেই জায়গায় তারা ব্রাজিলের বিপক্ষে জাপানকে সমর্থন করতে পারবেন না। আবার যারা জাপানের সমর্থক তারাও যতই বিশ্বকাপ 5বার ব্রাজিল জিতুক না কেন, তারাও ব্রাজিলের পক্ষে সমর্থক হবেন না। একদম আপনিও ঠিক সেই জায়গাটিতে এসে পৌঁছেছেন বলে। আপনি যদি খেলার মাঠের কথা চিন্তা করেন, খেলা যখন গড়াবে তখন অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো সেই জায়গা থেকে ব্রাজিল এবং জাপান এ পর্যন্ত 14বার মুখোমুখি হয়েছে। 14বার দেখায় ব্রাজিল একচ্ছত্র আধিপত্য বজায় রেখে তারা 11বার জিতেছে, 2টো ম্যাচ ড্র হয়েছে এবং একবার জাপান জিতেছে। এবং আমরা যদি শেষ 10টি ম্যাচের কথা বলি, জাপান শেষ 10টি ম্যাচে একটি ম্যাচও হারেনি। তারা গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছে, সুইডেনের বিপক্ষে ড্র করেছে এবং টিউনিশিয়াকে হারিয়েছে। তো জাপান চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে ব্রাজিলকে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। আবার ব্রাজিলের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ব্রাজিল প্রথম ম্যাচে তারা ছন্দে ছিল না, মরক্কোর সঙ্গে তারা ড্র করেছে এবং পরের ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিলের যে ছন্দ কিছুটা ফিরেছে, 3-0 গোলে জিতেছে, কিন্তু ওই 3-0 গোলের ব্রাজিলীয় ছন্দটা খুঁজে ঠিক পাওয়া যায় না। শেষ ম্যাচের দিকে তাকাই, তৃতীয় ম্যাচে যে ম্যাচ আমরা নেইমারকে দেখলাম, তৃতীয় ম্যাচের কথা যদি বলেন তাহলে সেই ম্যাচে ব্রাজিলের মতো খেলেছে এবং 3-0 গোলে স্কটসদের হারিয়েছে। তো সেই জায়গা থেকে ব্রাজিল পুরোপুরি ছন্দে রয়েছে এবং জাপানও ঠিক ব্রাজিলীয় ছন্দে খেলে। সুতরাং দুই ব্রাজিলের খেলা বলতে গেলে কি জিতবে এটা প্রেডিকশন করা খুবই মুশকিল। আচ্ছা, এই ম্যাচে নেইমার থাকছেন, সেটি ব্রাজিল টিমের জন্য
কেমন শক্তি বয়ে আনবে বলে আপনি মনে করেন, যদি আমরা গত ম্যাচেও নেইমারকে খেলতে দেখি? আপনি জানেন যে নেইমার ব্রাজিলের পোস্টার বয় এবং নেইমারকে ঘিরেই ব্রাজিলের যে একটা আবহ তৈরি হয় সেটি একজন সুপারস্টার প্লেয়ার থাকলে যেমনটি হয়। আপনি জানেন যে লিওনেল মেসি থাকায় আর্জেন্টিনা দলের তার প্রভাবটা কেমন, ঠিক একইভাবে নেইমারের প্রভাবটা ব্রাজিল দলের ঠিক তেমনই। 981 দিন পর তিনি খেলেছেন স্কটল্যান্ডের বিপক্ষে, 15 মিনিটের কিছু বেশি। তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন যে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এই ম্যাচে অর্থাৎ জাপানের বিপক্ষে নেইমারের সময়টা আরও বাড়তে পারে। তবে তিনি কখন নামবেন, প্রথমার্ধে না দ্বিতীয়ার্ধে, তিনি সেটি নিশ্চিত করেনি। তবে তিনি এটি বলেছেন যে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নেইমার খেলবেন। আর নেইমার খেলা মানেই ব্রাজিল দলে অন্যরকম একটা প্রভাব ছড়িয়ে পড়া। সব মিলিয়ে ব্রাজিল জাপান ফলাফল কি হতে পারে? এই ম্যাচে আমি আগেই বললাম ব্রাজিল এবং জাপান নিশ্চিতভাবেই আপনি বলতে পারেন যে ব্রাজিল ফেভারিট, কিন্তু জাপান যে লাস্ট ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে সেটাও আপনাকে মনে রাখতে হবে। জাপান সব কিছুই করতে পারে, তাদের যে ফুটবল কাঠামো, তাদের যে চিন্তা ফুটবল নিয়ে, সুতরাং আপনি বলতে পারেন না যে জাপান এই ম্যাচে ব্রাজিলের কাছে খুব সহজেই হেরে যাবে। ব্রাজিল ফেভারিট, তবে জাপান বড় ধরনের অঘটন ঘটিয়েও ফেলতে পারে।